চেঙ্গাই সংবাদ। সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি আল আফি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে, প্রধানমন্ত্রীর ঘোষণা। আশ্রয়ণ প্রকল্পে আরো 18,500 ঘর হস্তান্তর। এমপি আনার হত্যাকারীদের আইনের আওতায় আনতে সব চেষ্টায় সরকার, সুস্থতার সনদ দেখে কনস্টেবল কাউসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্তব্য। প্রচলিত পেনশনের মতো চাকরি শেষে এককালীন অর্থ পাবেন না নতুন চাকরিজীবীরা, আসতে হবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অনন্য একদিন। এবং আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বাংলাদেশের জয় বঞ্চিত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব, আইসিসি নিয়ম পরিবর্তনের সুপারিশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশের আরো 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্তে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর। লাল সবুজের এই ঘরগুলো এক একটা পরিবারের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। যাদের কিছুই ছিল না তারা পেয়েছেন আপন ঠিকানা। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৫ম ধাপের ২য় পর্যায়ে ঘর পেলেন আরও ২৮১ জন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাবি ও দলিল হস্তান্তর করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয় ভোলা, লালমনিরহাট সহ বিভিন্ন জেলার আরও ১৮৮টি উপজেলা। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ। এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না, এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। সরকারের দেয়া ঘরগুলোর প্রতি যত্নবান হতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ঘর পেয়েছে প্রায় ৬ লাখ পরিবার। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টি জেলা হলো গৃহহীন এবং ভূমিহীন মুক্ত জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছেন, সে পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জরুরি অবস্থার সময় এই দিনে কারামুক্ত হয়েছিলেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে দেয়া ভাষণে দিনটিকে স্মরণ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সব চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে এই প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। যখন তদন্ত চলে তখন আমাদের মন্ত্রী কিংবা আমাদের আইজিপি কিংবা তদন্ত কর্মকর্তা না জেনে না কমপ্লিট না করে কিছু বলা উচিত না। আমরাও মনে করি তদন্ত শেষ হলে এগুলো আমরা কথা বলব। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। পুলিশের আইজি বলেছেন, গুলশানের কূটনীতিক পাড়ায় গুলি করে সহকর্মীকে হত্যাকারী পুলিশ কনস্টেবল কাউসারকে চিকিৎসকের দেওয়া সুস্থতার সনদ দেখেই রাতের নিরাপত্তার দায়িত্বে দেওয়া হয়েছিল। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকবো। এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম। এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। ঠিক আছে। নতুন চাকরিজীবীরা আর প্রচলিত পেনশন পাবেন না। চাকরি শেষে এককালীন অর্থ পাবেন না তারা। সবাইকে বাধ্যতামূলক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে। এজন্য 1 জুলাই থেকে নতুন পেনশন স্কিম চালু হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিম চালুর 10 মাসের মাথায় নিবন্ধন সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারের কর্পোরেশন, কমিশন, সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, কাউন্সিল, একাডেমি, ট্রাস্ট, বোর্ড বা ফাউন্ডেশনে যারা নতুন চাকরি শুরু করবেন তারা আর প্রচলিত পেনশন পাবেন না। বাজেট থেকে দেওয়া এককালীন অর্থ মিলবে না তাদের। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় তারা নির্দিষ্ট অর্থ জমা দেবেন, যার সমপরিমাণ সরকারও দেবে। নির্দিষ্ট সময় শেষে তারা মাসে মাসে টাকা পাবেন। বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে 4টি পেনশন স্কিম চালু আছে। নতুন ও পঞ্চম স্কিম হিসাবে প্রত্যয় চালু হচ্ছে। 1 জুলাই থেকে এই স্কিম চালু হবে। আর সেই দিন থেকে যারা চাকরিতে যোগ দেবেন তাদের জন্য এই স্কিম। প্রত্যয় স্কিমে নির্দিষ্ট বয়সের পর মাসিক সুবিধা পাবেন। এ বিষয়ে ইতিমধ্যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সরকারি চাকরিজীবীদের জন্য 2025 সালের জুলাই থেকে নতুন স্কিমের মাধ্যমে পেনশন দেওয়া হবে। 24 সালের 1 জুলাই এবং তার পরবর্তী সময়ে যারা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এই ধরনের যেগুলো সংস্থা আছে সেখানে নতুন কর্মচারী হিসেবে যারা যোগদান করবেন তারা এই সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হবেন বাধ্যতামূলকভাবে। এক্ষেত্রে কর্মচারীর বেতনের মূল বেতনের 10% বা 5,000 টাকা যেটি কম, সেই পরিমাণ অর্থ প্রতি মাসে তার বেতন থেকে কেটে নেওয়া হবে এবং সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠান থেকে প্রদেয় হবে তার অ্যাকাউন্টে, পেনশন অ্যাকাউন্টে। নতুন পেনশন স্কিম সবার জন্য আকর্ষণীয় ও লাভজনক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 70 বছর পেনশন পান তাহলে উনি যে পরিমাণ টাকা নিজ অর্থ জমা দেন তার 12 থেকে 12.5 গুণ পাবেন এবং উনি যদি 90 বছর বেঁচে থাকেন তাহলে উনি 25 গুণ সমপরিমাণ অর্থ পাবেন পেনশন হিসেবে এবং ওনার জন্য আজীবন পেনশন থাকবে এবং উনি যদি পেনশনরত অবস্থায় মারা যান সেক্ষেত্রে ওনার নমিনি যিনি থাকবেন তিনি পেনশনারের 75 বছর পর্যন্ত পেনশন পাবেন এবং পেনশনার যদি 60 বছর উত্তীর্ণ হওয়ার আগে
পেনশনেবল এজে যাওয়ার আগে যদি ইন্তেকাল করেন, সেক্ষেত্রে ওনার নমিনি যে পরিমাণ সাবস্ক্রিপশন উনি দিয়েছেন তার সাথে মুনাফা যোগ করে পুরো অর্থটি এককালীন পাবেন তার নমিনি। চাকরির শুরুতে যারা মাসে ৫,০০০ টাকা করে জমা দেবেন তারা ৬০ বছর বয়স থেকে মাসে ১,২৯,০০০ টাকা করে পাবেন। পেনশন পাওয়ার আগে কারো মৃত্যু হলে তার মুনাফাসহ সব অর্থ নমিনিরা এককালীন ফেরত পাবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে ২০০৮ সালের এদিন মুক্তি পান তিনি। জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মুখে ও উন্নত চিকিৎসার প্রয়োজনে জামিনে মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যাকে। নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বঙ্গবন্ধু কন্যার বাসভবন সুধা সদনের সামনেই অবস্থান নেয়। সকাল 7:30টায় গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। এরপর তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের গেটের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা দাবি করেন সে সময়কার সরকারের ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চিঠির মাধ্যমে দেশবাসী ও নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানান শেখ হাসিনা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন সর্বস্তরের নেতাকর্মীরা। ঢাকা মহানগর আওয়ামী লীগ শেখ হাসিনার মুক্তি দাবিতে ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন মহল থেকে বিদেশে চিকিৎসার দাবি জোরালো হয়। ২০০৮ সালের ১১ জুন ১১ মাস কারাভোগের পর মুক্তি পান শেখ হাসিনা। দীর্ঘদিন কারাভোগের পর নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। মুক্তির পর গণতন্ত্র ও ভোটাধিকার ফেরানোর সংগ্রাম করেন শেখ হাসিনা। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর টানা ৪ মেয়াদে দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আগামী ২৩শে জুন বিকেল থেকে ৩ বছরের জন্য ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়েছে। ৩ যুগের বেশি সময় ধরে সেনাবাহিনীতে কর্মরত ওয়াকারুজ্জামান বর্তমানে চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করছেন। এবার নি ও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। দর্শক, বিশ্বকাপের আপডেট নিয়ে নিউজ রুমে নি ও কেয়ার প্যাভিলিয়নে আছেন রাহুল রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহুল, বিশ্বকাপ নিয়ে নতুন কি কি তথ্য আছে আপনার কাছে? আলাভি, আপনাকে ধন্যবাদ। আজকে আসলে আমি যদি আমার এই আলোচনার শিরোনাম দেই ৪ রানের আক্ষেপ, সেটি আমার মনে হয় যে সবচেয়ে উপযোগী শিরোনাম হবে। কেননা কালকে গত রাতে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচের পরে কিন্তু এই ৪ রানের আক্ষেপেই পড়ছে ক্রিকেট ভক্তরা। ৪ রানে হেরেছে, কিন্তু সেই ৪ রানটা কতটা প্রয়োজনীয় ছিল এবং আইসিসির যে নিয়ম, সেই নিয়মের জাতাকলে পড়ে এবং আম্পায়ারের যে ভুল সিদ্ধান্ত, সেই ভুল সিদ্ধান্তের খেসারত কিন্তু দিয়েছে বাংলাদেশ। আমার আগের প্রতিবেদনটিতে দেখছিলেন। তবে যাই হোক, বিশ্বকাপ শুরুর আগেও কিন্তু বাংলাদেশ দল নিয়ে অনেক শঙ্কা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে দারুণ সূচনা এবং এরপর সাউথ আফ্রিকার সাথে তারা যেভাবে ফাইট করলো, ম্যাচটি আসলে বলা যায় যে আমাদের একদম হাতের ম্যাচ বের হয়ে গেল আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। কিন্তু বাংলাদেশটা আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। আমাদের এর পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে আমরা আশা করতেই পারি এই দুটি ম্যাচে জিতবে এবং এই দুটি ম্যাচে জিতলেই কিন্তু সুপার 8-এ চলে যাবে বাংলাদেশ। এবং এখন পর্যন্ত শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সঙ্গে যেভাবে বাংলাদেশ ফাইট করেছে, নিশ্চিত এই ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করতে যাচ্ছে বাংলাদেশ। আর ছোট করে বলবো, আজকে রাতের ম্যাচ পাকিস্তান এবং কানাডার। পাকিস্তানের জন্য বাঁচা মরার লড়াই, শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। অন্যদিকে তাদের অপেক্ষা করতে হবে ইউএসএ যেন বাকি দুটো খেলায় হারে। সেই ক্ষেত্রে ইউএসএ যদি বাকি দুটো খেলায় হারে আর পাকিস্তান এই বাকি দুটো ম্যাচে অনেক বড় ব্যবধানে জিতে, সেই ক্ষেত্রে রান রেটে তাদের সুপার 8-এ যাওয়ার একটি সুযোগ হবে। আলাভি। রাহুল, ধন্যবাদ আপনাকে। গাজার উত্তরাঞ্চলের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরদিন গাজার উত্তরাঞ্চলে দারাজ এলাকায় এ হামলা হলো। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া। এর আগে 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে এই বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে তারা। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এবার নিটল টাটার কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে। রেল বিভাগের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধন করেন। এ বছর বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছবে ম্যাঙ্গো এবং ক্যাটল স্পেশাল ট্রেন। 6টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে 28.83 টন। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত 1 কেজি আমের ভাড়া 1 টাকা 47 পয়সা, রাজশাহী থেকে 1 টাকা 43 পয়সা। এবার প্রকৃতি সংবাদ। প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া বিশিষ্টজনেরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তারা। এবার খেলার খবর।